আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিভাইন হরর স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সাথে আমাদের এক সাবস্ক্রাইবারের পাঠানো ঘটনা শেয়ার করব। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। ভাই, আমার নাম কাজল এবং আমার জন্ম 1970 সালে। আর 5টা বাচ্চাদের মতো আমার শৈশবটাও খুবই সাদামাটা ছিল। আমার মা বাবা আমাকে অনেক বেশি আদর করতেন। বাবা চাকরি সূত্রে বাড়ির বাইরেই থাকতেন, আর মায়ের সাথে আমার দিন এটা সেটা করতে করতে কেটে যেত। ছেলেবেলা থেকেই আমার মায়ের মুখে অদ্ভুত কথা শুনে আমি বড় হয়েছি। আমার বাবা বারবার আমার মাকে নিয়ে কোনো কথা উঠলে কেন যেন বলতেন আমার নাকি দুজন মা। ছোট ছিলাম, আমি সব কিছু বুঝতে পারতাম না। আমি ভাবতাম সবার মনে হয় দুজন মাই থাকে, কিন্তু স্কুলে আমার মা বা মাইমাতার রচনা লিখতে গিয়ে জানতে পারি মানুষের মা আসলে একজনই থাকে এবং মানুষ তার নামই রচনায় লেখে। কিন্তু আমার মা আমাকে আজ পর্যন্ত কোনো রচনায় নিজের নাম লিখতে দেয়নি। এর কারণ জানতাম না। আমি অবাক হতাম, কেননা সমস্ত বন্ধু বান্ধবীরা নিজের মায়ের নামটাই লিখত, আর আমি নিজের মায়ের নাম শুধুমাত্র আমার পরিচয়ের জন্য আইডি কার্ডে ব্যবহার করতাম। মাকে জিজ্ঞাসা করলে মা বলতেন, কাজল, তোমাকে আমি যখন বলি তোমার দুজন মা, তখন কি তোমার দ্বিতীয় মাকে দেখতে ইচ্ছে হয়? তোমার বন্ধুদের একটি মা, তোমার দুজন মা, কেন তুমি সেটা জানতে চাও না? আমার মায়ের প্রশ্ন শুনে আমি বারবার জিজ্ঞাসা করলাম, এমন কথা বলার পেছনে কারণ কি? আসলে কিন্তু আমার মা আমার মনে আমার দ্বিতীয় মাকে জানার আগ্রহ সৃষ্টি করে প্রতিবার নিশ্চুপ হয়ে বসে থাকতেন। কিন্তু আমি বুঝতাম না কেন আমার মা দ্বিতীয় মা সম্পর্কে আমার ভেতরে এত আগ্রহ সৃষ্টি করেছেন। আমি বুঝেছি মা আসলে চাইতেন আমি আমার দ্বিতীয় মাকে যেন কোনোভাবেই ভুলতে না পারি। আমি আমার দ্বিতীয় মাকে দেখিনি। আমি জানতাম না তিনি দেখতে কেমন ছিলেন বা তিনি মানুষ হিসেবে কেমন ছিলেন, আর কেন বারবার আমাকে তার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। যেই মানুষটাকে আমি কখনো নিজের চোখে দেখিনি, আমার মা আমার মনে বারবার আগ্রহের আগুন জ্বালিয়ে দেয় তাকে দেখার জন্য। 10 বছর আগে সামান্য পরিচিত চেহারাটা মনে রাখতে পারে না কেউ, সেখানে এমন একজনের কথা বারবার বলা হচ্ছে যাকে আমি কখনো দেখিনি। আমি যখন একটু বড় হলাম আর ভালো মন্দের হিসাব করতে একটু পারদর্শী হলাম, তখন আমার মাকে আমার দ্বিতীয় মায়ের ব্যাপার বলার জন্য অনুরোধ করি। তিনি আমাকে যখন আমার দ্বিতীয় মায়ের ব্যাপারে সব খুলে বলেন, তখন আমার মনে হচ্ছিল আমার জন্মদাত্রী মায়ের থেকেও যেন অনেক বেশি আপন আমার দ্বিতীয় মা। হ্যাঁ, আমি সজ্ঞানেই বলছি কথাটা। আপনারা ভাবেন এই ঘটনাটি আমার সাথে, অর্থাৎ কাজল ত্রিবেদীর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ভুল। ঘটনাটি আমার মা পারুলের সাথে ঘটা, মাহির নানির সাথে ঘটা। ঘটনাটি সময়কাল 1969 সাল। ঘটনাটি শুরু হয় আমার দ্বিতীয় মায়ের বিয়ের মাধ্যমেই। শুরু করছি আমার দ্বিতীয় মায়ের ঘটনা। 1967 সাল। মার্জিয়া আমার দ্বিতীয় মায়ের নাম। উনি ছিলেন তৎকালীন ভারতবর্ষের কোনো এক গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের একজন অপূর্ব রূপবতী কন্যা। বয়স খুব বেশি হয়নি, কেবল 14 বছর বয়স। এখানকার সময়ে এই বয়সে গ্রামের মেয়েরা হাঁড়ি পাতিল নিয়ে খেলা করে, কিন্তু আমার দ্বিতীয় মা এই বয়সে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। এর পেছনের কারণটাও একেবারে অযৌক্তিক ছিল, সেটা বলবো না। গ্রামে তখন হাতে গোনা কয়েকটি মুসলিম পরিবার ছিল, আর সেখানে বিবাহযোগ্য পুরুষের সংখ্যাও তেমন ছিল না, আর তাই মাকে অনেকটা জোর করে বিয়ে দেওয়া হয়। মায়ের ইচ্ছা ছিল লেখাপড়া করবেন, কিন্তু তা আর হয়ে উঠল না। বিয়ের দিন নিজের স্বামীকে প্রথমবারের মতো দেখেন, কেননা তার স্বামী নিজেও তাকে তার বিয়ের আগে কেন জানি দেখতে আসেননি। আমার মায়ের থেকে বয়সে তিনি ছিলেন অনেক বড়। ওনার বয়স ছিল আনুমানিক 35 বছরের মতো। তখনকার দিনে এসব তেমন কোনো ভাবার বিষয় ছিল না। ছেলের বয়স হতেই পারে 30-এর উপরে। ছেলের সহায় সম্পত্তি বেশ ভালো পরিমাণে ছিল, তাই বয়সের ব্যাপারে কথা ওঠার আগেই সম্পত্তি নিয়ে কথা উঠত। ঘরোয়াভাবেই সম্পন্ন হয় আমার মায়ের শুভ বিবাহ। আমার মায়ের বয়স কম হলেও তিনি ছিলেন খুবই সুশীল এবং সংসারী কন্যা। যেমন রূপ তেমন গুণ। মায়ের বিয়ের পর মা স্বামীর বাড়িতে চলে আসেন। শুধুমাত্র তার স্বামীর বাড়ি ছিল, শ্বশুর বাড়ি নয়। আমার মায়ের শ্বশুর শাশুড়ির ব্যাপারে ওনার স্বামী কখনোই তাকে কিছু বলেনি। আমার মা শুধু কয়েকবার শুনেছিলেন যে তার এক দেবর নাকি কোন এক গ্রামে বাস করেন। বিয়ের সময় কাউকে আমার মা দেখেননি।
আমার মায়ের স্বামী ছিলেন ছোটোখাটো এক জমিদার। ওনার নাম আমার জন্মদাত্রী মাও জানেন না। হয়তো ইতিহাস কোনো এক পাতার কোথাও তার নাম লুকোচক্ষুর আড়ালেই রেখে দিয়েছে। আমার মায়ের বিয়ের পর থেকেই তিনি বেশ মন দিয়ে সংসার শুরু করেন। বাড়ির বউর দায়িত্ব তিনি কোনো প্রকার সংকোচ ছাড়াই নিজের কাঁধে তুলে নেন। ওনার স্বামী রোজ সকালে কোথায় যেতেন সেটা তিনি জানতেন না, জিজ্ঞাসা করতে পারতেন না। ওনার স্বামী ছিলেন কিছুটা বদমেজাজি এবং আমার মা বয়সে অনেক ছোট, তাই হয়তো ওনার সাহসে কুলাতো না। আমার মায়ের বিয়ের পর থেকেই ওনার স্বামী আলাদা রুমে থাকতো, দরজা বন্ধ করে রাখতো। ওনার স্বামী রুম থেকে বের হয়ে রুম তালাবদ্ধ করে বাড়ি থেকে বেরিয়ে যেত। সারাদিন আমার মা বাড়িতে একাই থাকতেন। ওনার স্বামী ওনার সাথে কোনো ধরনের কথা বলতেন না, শুধু খাবারের সময় হলে ওনাকে খাবার খেতে দিতে বলতেন। প্রথম সপ্তাহে একদিন তিনি মায়ের সাথেই ঘুমাতেন, কিন্তু ধীরে ধীরে সেটাও বন্ধ করে দিলেন। অন্যদিকে আমার মা বাড়ির কাজেই বেশিরভাগ সময় কাটিয়ে দিতেন, বাকি সময়টুকু তিনি কাপড় বোনার কাজ করতেন। এভাবেই চলছিল। একদিন তার স্বামী আমার মায়ের কাছে এসে বললেন, শোনো, আজ রাতে 3 জনের খাবার রান্না করবে, আর হ্যাঁ, আজ আমি একটি খাসি কিনে এনে জবাই করব, সেটা কেটে কুটে রান্না করবে। আমাদের জন্য সামান্য রেখে বাকিটা ঢেকে অন্য কোথাও রেখে দেবে। আমি রাতে এসে বাকিটুকু নিয়ে যাব। আমার বন্ধুরা আজ চড়ুই ভাতি করবে, তাই বাকিটুকু আমাদের লাগবে। তোমাকে একা খেতে যেন না হয়, তাই আমি তোমার সাথে সামান্য ভাত খাবো। আমি একটু রাগী হতে পারি, কিন্তু অমানুষ নই। আমার মা তার স্বামীর এমন কথা শুনে কিছুটা খুশি হন। এই প্রথম স্বামী তার কথা ভেবে রাতে একসাথে খাবে বলল। আপনার সম্মতি পেলে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? তিনি জিজ্ঞেস করলেন। স্বামী সম্মতি পেয়ে মা বললেন, আপনি রাতে পাশের ঘরে ঘুমান কেন, আর ওই রুমের দরজায় তালা লাগিয়ে রাখেন কেন? আমি তো আপনাকে কখনো ওই রুম পরিষ্কার করতেও দেখিনি। আমি পরিষ্কার করে দিলে কি কোনো সমস্যা হবে আপনার? আমার মায়ের কথা শুনে ওনার স্বামী বলেন, শুনো, বসতে দিলে শুতে চাওয়ার অভ্যাস তোমাদের বউদের জন্য নতুন কিছু না। ওই রুমে আমার অনেক মূল্যবান কাগজ আর আমার সারা জীবনের সঞ্চয় আছে, যার গুরুত্ব তোমার মাথায় ঢুকবে না। আমি জমিদার, আমার বাড়িতে এর আগেও অনেকবার চুরির ঘটনা ঘটেছে, তাই আমি সেসব হেফাজত করার জন্যই রুমে তালা দিয়ে রাখি। আর ওই রুমে আমিই থাকি। ওই রুমে আমি ছাড়া আর কারো প্রবেশের অধিকার নেই। সামান্য দুটি কথা বলেছি, তোমার আগ্রহের শেষ নেই দেখছি। রাতে আমি বাড়িতে খাবো না, তুমি নিজের জন্য খাবার রেখে বাকিটা আলাদা করে রেখো, আমি সময় মতো এসে নিয়ে যাব। নিজের স্বামীর মুখ থেকে এমন কথা শুনে আমার মা বেজায় কষ্ট পান। মুখ বুজে সব সহ্য করেন, কেননা তার এছাড়া আর কী বা করার আছে। বিকেলের দিকে ওনার স্বামী মস্ত বড় এক খাসি নিয়ে হাজির হন। বাড়ির উঠোনে জবাই করেন সেই খাসি। আমার মা তার স্বামীর কথা মতো খাসির মাংস রান্না করেন এবং সামান্য অংশ রেখে বাকিটুকু ভালোভাবে গরম করে শিকেতে তুলে রাখেন। রাতে ওনার স্বামী এসে মাংসের হাঁড়ি নিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে পড়েন। বাড়ির জানালা দিয়ে আমার মা নিজের স্বামীর বাড়ির দিকে থাকা জঙ্গলে বিলীন হয়ে যাওয়া দেখতে থাকেন। হঠাৎ করেই তার স্বামী কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যান। সাথে সাথে আমার মা ওনাকে সাহায্য করার জন্য বাড়ির বাইরে এসে ওনাকে তুলতে যাবেন। এমন সময় স্বামী বলেন, কার অনুমতি নিয়ে এত রাতে তুমি বাইরে বের হয়েছ? আমি কি তোমায় ডেকেছি? বিয়ের আগে তোমার বাবা বলেছিল তোমরা ভদ্রলোক, এই ভদ্রতা এত রাতে বাইরে বের হওয়া শিখেছ? ওনার কথা শেষ হবার আগেই বাড়ির সামনের দিকে থাকা ঝোপঝাড়ের ভেতর থেকে খচখচ আওয়াজ ভেসে আসে আমার মায়ের কানে। স্বামীর আদেশে আমার মা দ্রুত ঘরে চলে যান। আজ আমার মা নিজের স্বামীর ব্যাপারে একটা নতুন ব্যাপার লক্ষ্য করেন, যা আগে কখনো দেখেননি। তিনি দেখেন ওনার স্বামীর বাম পায়ের হাঁটুর নিচ থেকে পায়ের গোড়ালি পর্যন্ত একটা লাকড়ি বাঁধা। ওনার পায়ের মাঝের অংশটা নেই, বলতে সেখানে মাংস ছিল না, একেবারে চিকন হয়ে যেন হাড়ের সাথে শুধু চামড়া লেগে আছে। এসব দেখে মা বেশ ভয় পেয়ে যান, কিন্তু বরাবরের মতোই মুখে কুলুপ এঁটে বসে থাকতে হয় ওনাকে। উনি ঘরে এসে আবার নিজের স্বামীর চলে যাওয়া দেখতে থাকেন। হঠাৎ তিনি খেয়াল করেন আবছা অন্ধকারে ওনার স্বামী ঝোপের আড়ালে চলে যাচ্ছেন, আর সেই ঝোপের দিকে 2টি সবুজ আলো জ্বল করছে। হঠাৎ সেই আলো রং পরিবর্তন করে লাল রং ধারণ করে। আমার মা ভয়ে জানালা থেকে সরে আসেন। সেদিন রাতে ওনার স্বামী বাড়ি ফেরেননি। শেষ রাতে ফজরের নামাজ পড়ে আমার মা সামান্য কিছু সময় ঘুমিয়েছিলেন।
হঠাৎ ভারী গলার আওয়াজ শুনে ওনার ঘুম ভেঙে যায়। মা উঠে দেখেন ওনার স্বামী রাগান্বিত হয়ে ওনার দিকে তাকিয়ে আছেন। মা দ্রুত উঠে বসতেই তার স্বামী বলতে শুরু করেন, তোমার কি নিজেকে রানী ভাবার মতো অসুখ করেছে? এত সকালে রানীর মতো ঘুমাচ্ছ যে? ঘরে কি তোমার জন্য 14টা দাসী রাখা আছে যারা তোমার জন্য কাজ করবে? আমার মা স্বামীর কাছে ক্ষমা চান। ওনাকে ক্ষমা করা হয়, কিন্তু সেই ক্ষমার একটি প্রতীক হিসেবে ওনার গালে 5টি বড় বড় আঙুলের ছাপ স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠছিল। মা দ্রুত সকালের খাবার তৈরি করেন। সেদিন ওনার স্বামী বাড়িতেই ছিলেন। খেয়ে দিয়ে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন হয়তো, কিন্তু মা কিছুতেই যেন স্বস্তি পাচ্ছিলেন না। ওনার মনে ঘুরপাক খাচ্ছিল অজস্র না জানা প্রশ্নেও যার উত্তর কেবল স্বামী ওনাকে দিতে পারেন। কিন্তু ওনার স্বামীর কাছে উত্তর চাওয়া মানে কুমিরের মুখ থেকে মাংসের টুকরো বের করে নিয়ে আসা, অর্থাৎ এক কথায় অসম্ভব। এই ধরনের গল্পগুলো কিন্তু আমাদের চ্যানেল এর আগে অনেকবার আপলোড করা হয়েছে। তার মধ্যে অন্যতম ছিল আমাদের চ্যানেলের প্রথম গল্পটি, আর সেটি ছিল আমাদের চ্যানেলের বেস্ট একটি গল্প। কাজ শেষ করে মা নিজের রুমে শুতে যাবেন, এমন সময় দেখেন ভেতরের রুম থেকে আলো বেরিয়ে আসছে। হয়তো অতিরিক্ত গরম থেকে বাঁচার জন্য ওনার স্বামী রুমের ভেতরে থাকা জানালা খুলে দিয়েছেন। উনি দরজার ফাঁকা দিয়ে ভেতরে দেখার চেষ্টা করেন। সামান্য আলোয় উনি দেখেন রুমের মাঝ বরাবর কালো কচমচের সিংহ বা নেকড়ে আকৃতির একটি মূর্তির মতো কি যেন রাখা। হঠাৎ উনি দেখতে পান ওনার স্বামী ওই পাশ থেকে সেই ফাঁকা স্থান দিয়েই ওনার দিকে তাকিয়ে আছেন। রুম থেকে বের হন ওনার স্বামী। বের হয়ে মাকে ইচ্ছে মতো মারধর করেন। চোখের অশ্রু ফেলা ছাড়া আমার মায়ের আর করার কিছু ছিল না তেমন। ওনার হাতে কালশিটে পড়ে যায়। উনি 2 দিন শয্যাশায়ী অবস্থায় থাকেন। এরপর থেকে মা সেই দরজার কাছে যাওয়ার সাহসও করেননি। একদিন সকালে ওনার স্বামী চলে যাবার পর এক মহিলা বাড়িতে আসে, যাকে মা আগে কখনো দেখেননি। মহিলাকে চেনেন না, এই জন্য বেশি কিছু না বলে দরজা আটকাতে যাবেন, এমন সময় তিনি বললেন, তুমি এই বাড়ির প্রথম বউ নও। এই কথা শুনে আমার মায়ের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আমার মা মহিলাকে বেশ রাগান্বিত হয়ে বলেন, এ কথা বলার আপনি কে? আপনি এই কথা কিভাবে জানেন? কে আপনি? উত্তরে মহিলা নিজের পরিচয় দেন আমার মাকে। এমন কিছু কথা বলেন যা শুনে আমার মা বিশ্বাস করতে বাধ্য হন। মা মহিলাকে ঘরের ভেতরে এসে যা বলার বলতে বলেন। মহিলা বলতে শুরু করেন, তুমি এই বাড়ির প্রথম বউ নও। এর আগে তোমার স্বামী আরও 2টি বিয়ে করেছে। ওনার বাকি 2জন স্ত্রী এখনও বেঁচে আছে। আমার পরিচয় আমি নিজে না দিলে তোমার জানার কথা না, কারণ আমি তোমার স্বামীর ছোট ভাইয়ের বউ। আমি তোমাকে সাবধান করতে এসেছি। আমার মা মহিলার কথার উত্তরে বললেন, আমি শুনেছিলাম ওনার এক ছোট ভাই আছে, কিন্তু আমি নিশ্চিত ছিলাম না। আর ওনারা আগের 2 স্ত্রীরা কোথায়? আর ওনারা যদি বেঁচেই থাকেন তাহলে উনি কেন আমাকে বিয়ে করেছেন? এভাবে আমার জীবন নষ্ট করার মানে কি? মহিলা প্রশ্ন শুনে আমার মায়ের দিকে কিছুটা সময় তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, লোভ। এই লোভ তোমার স্বামীকে পশু বানিয়ে দিয়েছে। আমাকে বলো তো, তোমার স্বামীকে তুমি বিয়ের পর কয়বার খোদার সামনে মাথা নত করতে দেখেছ? আমি হলফ করে বলতে পারি, 1টি বারের জন্য না। তোমার চুপ থাকাই এর প্রমাণ। তোমার স্বামী একজন। মহিলার কথা শেষ হতে না হতেই দরজায় ধাক্কানোর শব্দ পাওয়া যায়। মা কোনো রকমে মহিলাটিকে বিছানার নিচে লুকাতে বলেন। দরজা খুলতে চান তিনি। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। দরজা খুলে মা দেখেন ওনার স্বামী দরজায় দাঁড়ানো। দরজার সামনে থাকা মহিলার জুতা খেয়াল করেননি উনি। তার স্বামী নিজের রুমে চলে গেলে মা দ্রুত সেই মহিলাকে বাড়ির বাইরে পাঠিয়ে দেন। যাবার আগে তিনি বলেন, যত দ্রুত সম্ভব এই বাড়ি থেকে চলে যাও। এটা একটা শয়তানের বাড়ি, জানোয়ার ওটা। ওর সাথে তোমার মতো মেয়ে থাকতে পারবে না। নিজের প্রাণ বাঁচাতে চাইলে এক্ষুনি চলে যাও। মহিলার এই কথা শুনে মা কিছুই বুঝতে পারছিলেন না। অন্যদিকে প্রতিনিয়ত মনে নতুন নতুন প্রশ্নের জন্ম নিচ্ছিল। হঠাৎ একদিন রাতে মা কাপড় বোনার কাজ করছিলেন। এমন সময় তার স্বামী এক বৃদ্ধ মহিলাকে বাসায় নিয়ে আসেন। কোনো কথা না বলেই দ্রুত মহিলাকে নিয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন। মা আগ্রহ নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে থাকেন, কিছু শুনতে পাবেন এই আশায়। ভেতর থেকে মহিলা বলছে, সম্ভব না, তুই অন্য কোনো রাস্তা ভাব। কতবার বলেছি বাড়ির বউকে সাবধানে রাখবি, পেরেছিস? চোকাচোকি না হলে তো এই বায়না করতো না।
আমি ওকে বোঝাবো, কিন্তু তুই কিছু করবি না। শুধু আমি যা বলবো সেই মতো কাজ করবি, কোনো প্রশ্ন করবি না। মা তার স্বামীকে বলতে শুনেন, কিন্তু বৃদ্ধা মহিলা মায়ের স্বামীকে থামিয়ে দিয়ে বলেন, কোনো কিন্তু নেই, যা বলছি কর। আমার ছোট ছেলে আমার কথার অবাধ্য হয়েছে, এই জন্যই আজ এই অবস্থা। এখন তুইও কি সেই পথে হাঁটবি? যা বলেছি তা জোগাড় কর, আর তোর বউয়ের ঘুমানোর জন্য অপেক্ষা কর। তোর বউ ঘুমিয়ে পড়লে আজ আমাকে ওর সাথে কথা বলতে হবে, নইলে আমি এখানে আসতাম না। তুই সময় নষ্ট করিস না, যা বললাম সময় থাকতে করে ফেল। আমি ওর সাথে কথা বলে ওকে মানিয়ে নেব। সম্পূর্ণ বাক্য শেষ না করেই দুজন চুপ হয়ে যায়। খুব ধীরে ধীরে কথা বললেও আমার মায়ের দৃঢ় মনোযোগের বলেই মা এসব শুনতে পান। কথা শেষ হবার সাথে সাথেই মা পা টিপে টিপে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়েন। মা বুঝতে পারেন এই মহিলা নিশ্চিত তার শাশুড়ি, কিন্তু তিনি থাকেন কোথায় আর এসব উল্টাপাল্টা কথা কেন বলছেন? আমার মা চোখ বন্ধ করে এসব ভাবছেন। এমন সময় তার স্বামী বের হয়ে এসে তাকে বলেন, খেয়েছো? আচ্ছা শুনো, না খেলে খেয়ে এসো, আর আলো নিভিয়ে শুয়ে পড়ো। সারাদিন অনেক কাজ করতে হয়, আরাম করে ঘুমাও। এই কথা বলে স্বামী চলে যান এবং তিনি জানান তিনি ঘুমাবেন, কেউ যেন তাকে বিরক্ত না করে। মা এসব নিয়ে ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে মা রীতিমতো চমকে যান। ওনার স্বামী এক অল্প বয়সী মহিলাকে বাড়ি নিয়ে এসছেন। বাড়িতে এসে মাকে বলেন, এই মহিলা নাকি তার মামাতো বোন। তার মামা মামি নাকি অনেক আগেই মারা গেছে। মহিলার স্বামী কিছুদিন আগে মারা যাওয়ার পর মহিলার যাওয়ার মতো কোনো জায়গা নেই আপাতত, তাই তিনি কিছুদিন আমাদের সাথেই থাকবেন। তিনি অন্তঃসত্ত্বা। তার স্বামী ওনার যত্নের কোনো ত্রুটি করতে নিষেধ করেন। আমার মা এবারে এসব দেখে মুখ খোলেন। একটা মানুষ ভয় পেতে পেতে আর কত সহ্য করতে পারে? মা বলেন, আপনার পরিবারে কে কে আছে বলুন। আমাকে আপনি আপনার ব্যাপারে কোন কথাটা বলেছেন? আমি আপনার স্ত্রী, কিন্তু আমি আপনাকে চিনি না, জানি না, কারণ আপনার সম্পর্কে কিছুই জানি না। আজ আপনি চুপ থাকতে পারবেন না, উত্তর দিন। আজ মায়ের কথা শুনে তার স্বামী রাগ করছেন না। তিনি বললেন, আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। তোমার ভুলের জন্য আমাকে এসব করতে হচ্ছে। আমাকে আমার কাজ করতে দাও, আর কোনো প্রশ্ন করবে না, কারণ উত্তর পাবে না। যেন প্রশ্ন করার আর কি মানে আছে? এবারেও মাকে চুপ থাকতে হলো। নিজের স্বামীর কথার কাছে এবারেও তার হার স্বীকার করতে হলো। এদিকে মায়ের বিয়ের 2 বছর পার হয়ে যাচ্ছে। সেদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে মায়ের স্বামী তার বোনকে নিজের রুমে রেখে এসে মায়ের সাথেই ঘুমিয়ে যান। সকালে তিনি বের হয়ে যাবার পর সেই অন্তঃসত্ত্বা মহিলার সাথে মায়ের কথা হয়। মা ওনাকে নিজের পরিচয় দিতে বলেন, কিন্তু মহিলা বারবার মায়ের প্রশ্ন এড়িয়ে যান। মহিলার চেহারায় কেমন যেন ভয়ের ছাপ। মায়ের অনেক জোড়াজুটিতে মহিলা বলতে শুরু করেন, দিদি, আমার নাম পারুল। আমার স্বামী 2 মাস আগে মারা গিয়েছেন। আমার অবস্থা খুবই খারাপ। পেটে বাচ্চা নিয়ে 2 বেলা 2 মুঠো খেতে পারি না, রাস্তায় রাস্তায় ঘুরি। আপনার স্বামীর সাথে আমার কয়েকদিন আগে রাস্তায় দেখা হয়। তিনি আমাকে বেশ কিছু টাকা দিয়ে বলেন ওনার বাড়িতে ওনার ঘর পরিষ্কার করার কাজ করে দিতে হবে। এর আগে আমাকে নিজের বাড়িতেই থাকতে বলেন, আর কি কি কাজ করতে হবে তা আপনাকে দেখে শিখতে বললেন। আমি খুশি মনেই আমার সন্তানের মুখ চেয়ে রাজি হই দিদি, কিন্তু কাল রাতে ওই রুমে আমি ঘুমাতে পারিনি। রাতে বারবার 2টি সবুজ আর লাল চোখ আমার সামনে ঘুরঘুর করছিল। ভয়ে চিৎকার দেবার ক্ষমতাও হারিয়ে ফেলেছিলাম দিদি। আপনার স্বামী আমাকে এসব বলতে মানা করেছেন, কিন্তু দিদি আমার খুব ভয় করছে। আমি কি করব বুঝতে পারছি না। এই শুনে মা এবারে নড়ে চড়ে বসেন। তিনি এর শেষ দেখার প্রতিজ্ঞা করেন। দুপুরে রান্না বাদ দিয়ে তিনি পাশের গ্রামে নিজের স্বামীর বড় ভাইয়ের বউয়ের সাথে দেখা করেন। যাবার আগে পারুলকে ভালোভাবে দরজা বন্ধ করে দিতে বলেন। সেখানে গিয়ে তার দেবরের দেখা পান। তার দেবর তাকে জানান, আমাদের পরিবার কখনোই তেমন ধনী ছিল না, ছাপোষা মানুষ আমরা। নুন আনতে পান্তা ফুরি এই অবস্থা। আমার ভাইয়ের মধ্যে লোভ নামক বস্তু ছিল, যা সব হয়েছে আমার মায়ের জন্য। একদিন আমার ভাই কোথা থেকে যেন একটি বই সংগ্রহ করে। এরপর থেকেই এসব শুরু হয়। এর আগে 2টি বিয়ে করেছে, 2 বউয়ের সন্তানদের দান করে দিয়েছে। দ্বিতীয় বউ তার সন্তানকে দান করার ব্যাপারটা টের পেয়ে যায়।
তাই দান করতে বিলম্ব হওয়াতে পিশাচরূপী শয়তান কোনোভাবে তার পায়ের মাংসে কামড় বসিয়েছে। এরপর থেকে পায়ের অবস্থা তো আপনি জানেনই। এসব করেই এত টাকার মালিক হয়েছে সে। এখন সে পিশাচ সাধনা করে। ভাইয়ের এসব কর্মকাণ্ড লোকমুখে কুসংস্কারের মতো ছড়ায়, সেই সাথে অনেকবার বিয়ে করতে চেয়েও পারেনি। তোমার খোঁজ পেয়ে তাই দ্রুত তোমাকে বিয়ে করে। কিন্তু তোমার বয়স 18 না হলে তোমার সন্তান উৎসর্গের কোনো যোগ্য হবে না। তুমি সাবধানে থেকো। বাকি 2 ভাইয়ের মধ্যে প্রথমজন পাগল হয়ে গেছে, আর দ্বিতীয়জন কোথায় কেউ জানে না। প্রতি 2 বছর পর পর বাচ্চা দান করতে হয়। এবছর কি করবে তাই নিয়ে হয়তো ভাবছে। মা এসব শুনে বলেন, ভাই এবার আর ভয় পেলে চলবে না, কেননা এসব শুধু আমার জীবনের প্রশ্ন নয়। আমাকে সব জানানোর জন্য ধন্যবাদ, আসি। মা তার স্বামীর ভাইয়ের কথা বিশ্বাস করেন, কেননা তার স্বামীর আচরণ এসবের সত্যতা প্রমাণ করে। বিকেলে বাড়ি ফিরে এসে পারুলকে সব জানান। পারুল এবং তার মা বুঝতে পারেন যে পারুলকে এখানে কেন আনা হয়েছে। কথা শেষে 2 রাকাত নফল নামাজ পড়ে তিনি হাতুড়ি দিয়ে নিজের হাতে রুমের দরজায় সজোরে আঘাত করে ভেঙে ফেলেন। রুমে প্রবেশ করে মা দেখেন নেকড়ের মতো একটি মূর্তি রুমের মাঝখানে রাখা, আর বিভিন্ন স্থানে নকশা করা। নেকড়ে মূর্তির চোখ দুটি সবুজ হয়ে আছে। মাকে দেখার সাথে সাথেই সেই চোখ লাল হয়ে যায়। মা নিজের স্বামীর আসার অপেক্ষা করতে থাকেন। সন্ধ্যায় তার স্বামী এসে সব দেখে রাগান্বিত হয়ে যায়। তিনি বারবার পারুলকে বাইরে নিয়ে যেতে চাচ্ছেন, একবার সফলও হন, কিন্তু মা তার পিছু নেন আর হাতুড়ির আঘাতে নিজের স্বামীর পায়ে লাগানো কাঠের লাকড়িটি ভেঙে দেন। সাথে সাথে তার স্বামী মাটিতে লুটিয়ে পড়ে যান। দোহাই তোমার, একে ভেতরে নিয়ে যেও না। আমি তো মরবই, সাথে তুমিও বাঁচবে না। অনেক বড় ভুল করতে যাচ্ছ তুমি, আমার কথা শোনো। মা বলেন, আপনি আপনার পিশাচ পূজা করেন। আমি আপনার ভাইয়ের কাছ থেকে সব কিছু শুনেছি। ওই সবুজ চোখ আমি চিনে নিয়েছি। আপনি পারুল আর ওর পেটের বাচ্চার জন্য এসব কিছু করছেন, তাই না? এ শুনে স্বামী বলেন, হ্যাঁ, আমি পিশাচ পূজা করি। এই পিশাচই আমাকে ধন সম্পত্তি দিয়েছে, আর সে আমার সাথেই থাকে। সেদিন রাতে তোমাকে দেখে ফেলেছিল। তারপর থেকে তোমার গর্ভের সন্তানের দিকে লোভ, কিন্তু তোমার বয়স কম, তুমি আমাকে সন্তান দিতে পারবে না। মা পারুলকে নিয়ে ঘরের ভেতরে চলে আসেন। রাত হতে না হতেই ঘরের আশেপাশে মায়ের স্বামীর আত্মচিৎকারে বাতাস ভারী হয়ে ওঠে, এবং সেই সাথে অনেক পশুর গর্জন। গভীর রাতে জন্ম হয় কাজলের। হ্যাঁ, সেই কাজলের যার 2 জন মা, পারুল এবং মার্জিয়া। মার্জিয়া মায়ের হাতেই জন্ম হয়। মার্জিয়া মায়ের হাতেই জন্ম হয় আমার জন্মের পর আমার মা জ্ঞান হারান। জ্ঞান ফিরে এলে তিনি দেখেন সকাল হয়ে গেছে। মার্জিয়া মা বাড়ির সদর দরজার সামনে রক্তাক্ত অবস্থায় বসে আছেন, আর তার হাতে সেই হাতুড়ি। মার্জিয়া মায়ের কোলে ছিলাম আমি। আমার মা মার্জিয়া মাকে দেখে ভাবেন তিনি হয়তো বেঁচে নেই, কিন্তু মার্জিয়া মা বলেন, পারুল, আমি পিশাচকে আঘাত করেছি, কিন্তু মারতে পারিনি। এই মূর্তিটি ভেঙে ফেলতে চেয়েছিলাম, কিন্তু আমার স্বামী মারা যাওয়ার আগে আমাকে বলেছে পিশাচ এই মূর্তির দাস, এটা ভেঙে ফেললে সে মুক্ত হয়ে যাবে। সারা রাত ভেবে ভেবে সিদ্ধান্ত নিয়েছি এই মূর্তির দায়িত্ব আজ থেকে আমার। আমি এটা নিয়ে দূরে কোথাও চলে যাব। ওই সামনে দেখো একটা গভীর কুয়া, সেখানেই পিশাচ আমার স্বামীকে নিয়ে গিয়েছিল। তার সাদা পাঞ্জাবি রক্তে ভেজা। আমি এই পিশাচকে আর কারো ক্ষতি করতে দেব না। মার্জিয়া মা আমার জন্মদাত্রী মায়ের হাতে একটি চিঠি দিয়ে তাকে সেখান থেকে পাঠিয়ে দেন। মা সেই চিঠি নিয়ে মার্জিয়া মায়ের বলা ঠিকানায় গিয়ে দেখেন এটা মার্জিয়া মায়ের বাবার দোকান। চিঠিতে কি লেখা ছিল তা আমার মা কখনো জানতে চাননি, কিন্তু এরপর থেকে আমি নিজের নানু হিসেবে যাকে চিনেছি তিনি আসলে আমার আপন নানু ছিলেন না, তিনি মার্জিয়া মায়ের বাবা। আমার বাবাও আমার জন্মদাতা পিতা নন। আমার নানু অর্থাৎ মার্জিয়া মায়ের বাবা আমার মায়ের বিয়ে দেন। মার্জিয়া আমার নিজের পুরো পরিবারটাই আমাদেরকে দিয়ে দিয়েছেন। তিনি কোথায় আছেন, বেঁচে আছেন কিনা আমি জানি না, আমি তাকে কখনো দেখিনি, কিন্তু আজ আমি বেঁচে আছি শুধুমাত্র তার জন্যই। আমার মা তো কিছুদিন আগেই মারা গিয়েছেন, কিন্তু তিনিও যতদিন বেঁচে ছিলেন তার কারণ ছিল মার্জিয়া মা। এখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি বলি আমার মা 2 জন, একজন আমার জন্মদাত্রী মা
আরেকজন আমার জীবনদাত্রী মা। আমি কাজল। এই ছিল আমার দ্বিতীয় মায়ের ঘটনা। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 43 বছর আগে। কি বলবো, এই ঘটনা এখনও আমাকে তাড়িয়ে বেড়ায়।